আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী সম্পূর্ণ সমাধান করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন। ১ নাম্বার, দেশের মোট ব্যবহৃত ধান বীজের শতকরা কত ভাগ চাষিরা নিজেরাই সংরক্ষণ ও ব্যবহার করেন? সঠিক উত্তর গ, ৮৫%। ২ ফসলের মৌসুমি নির্ভরশীলতা কাটিয়ে উঠা গেলে ১ বেকারত্ব দূর হবে, ২ পণ্যের দাম পাওয়া যাবে, ৩ বিভিন্ন রকমের ফসল পাওয়া যাবে। এখানে সঠিক উত্তর ঘ সবগুলোই। তারপর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। রোশন আরা তার বসতবাড়ির বাগানে কয়েকটি ফল গাছের কলম, চারা ও শাকসবজি বীজ বপন করেন এবং ভালো ফলন পান, কিন্তু পরবর্তী বছর নিজের উৎপাদিত শাকসবজির বীজ থেকে সবজি চাষ করে ভালো ফলন পেলেন না। ৩ নাম্বার, রওশন আরার লাগানো ফল গাছগুলো কি ধরনের গুণসম্পন্ন হবে? উত্তর ক, মাতৃগাছের মতো। ৪ নাম্বার, রওশন আরার পরবর্তী বছর সবজি চাষ করে ভালো ফলন না পাওয়ার কারণ? উত্তর ঘ, মাতৃ ও পিতৃ গাছের গুণাগুণ একত্রে হওয়া। তারপর আসতেছে তোমাদের সৃজনশীল প্রশ্ন। ১ নাম্বার, কৃষি নির্ভর এনায়েতপুর গ্রামের চাষিরা মৌসুম ভিত্তিক ফসল চাষ করেন। তাদের উঁচু জমিগুলো অনেক সময় খালি পড়ে থাকে, ফলে চাষিরা ওই সময় বেকার বসে থাকেন। জমিতে ফসল না থাকা ও বেকারত্বের কারণে দিশেহারা কৃষকরা কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে কৃষি কর্মকর্তা চাষিদের মৌসুম নির্ভরতামুক্ত বিভিন্ন ফসলের জাত চাষাবাদের উদ্বুদ্ধ করেন। ধান সহ বিভিন্ন শাক-সবজি মৌসুম নির্ভরতামুক্ত ফসল চাষ করে এনায়েতপুরের চাষিরা বর্তমানে স্বাবলম্বী। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা একটা করে প্রশ্ন করব এবং তার উত্তর জানবো এখন। ক নাম্বার, জিএম ফসল কি? উত্তর, জিএম ফসল হচ্ছে জেনেটিক্যালি মডিফাই ফসল। এর মাধ্যমে বীজের জিনগত পরিবর্তন করে মরশুম নির্ভরতা কাটিয়ে ওঠা যায়। খ, সুপার হাইব্রিড ধানের চাষ চাষীদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে, ব্যাখ্যা করো। উত্তর, বাংলাদেশের মোট ব্যবহৃত ধান বীজের অন্তত ৮৫% চাষিরা নিজেরাই সঞ্চয় ও ব্যবহার করে। ধানের বীজ নির্বাচনে বিভিন্ন স্বাদ-গন্ধের কিন্তু কম ফলনশীল স্থায়ী ধান জাতগুলোকে বাদ দিয়ে বর্তমানে উচ্চ ফলনশীল ইরিব্রি জাতগুলোর চাষাবাদ করা হয়। এভাবে সুপার হাইব্রিড ধানের চাষ চাষীদের সার্বভৌমত্ব নষ্ট করে। গ, ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুরের চাষীরা যে পদক্ষেপ নিয়েছিল তা ব্যাখ্যা করো। উত্তর, ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুরের চাষীরা মরশুম নির্ভরতা মুক্ত বিভিন্ন ফসলের জাত চাষাবাদ শুরু করেন। এনায়েতপুরের গ্রামের কৃষকগণ তাদের জমিতে মরশুম নির্ভরতা মুক্ত বিভিন্ন ফসলের বীজ ব্যবহার করেন। ফসল চাষাবাদের ক্ষেত্রে সার, সেচ ও অন্যান্য পরিচর্যার জন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহার বাড়াতে শুরু করেন। এনায়েতপুরের চাষিরা জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ ব্যবহার করেন। ফসলের উৎপাদন বৃদ্ধিতে সমন্বিত বলাই ব্যবস্থাপনা জোরদারকরণের মাধ্যমে ফসলের কীটপতঙ্গের আক্রমণ হতে ফসল রক্ষা করা হয়েছে। ঘ, কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়েতপুরের চাষিরা কিভাবে স্বাবলম্বী হয়েছিল বিশ্লেষণ করো। উত্তর, কৃষি কর্মকর্তা এনায়েতপুরের চাষীদের মরশুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করতে পরামর্শ দিয়েছিলেন। এনায়েতপুরের
চাষিরা আগে মরশুম ভিত্তিক ফসল চাষ করত, এতে তাদের কৃষি জমি পতিত থাকত এবং তারাও বেকার থাকত। কৃষি কর্মকর্তা তাদের মরশুম নির্ভরতা মুক্ত ফসল চাষের পরামর্শ দিলে তারা ধান সহ বিভিন্ন শাকসবজি মরশুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করে। মরশুম নির্ভরতা মুক্ত ফসলের বাজারের চাহিদা প্রচুর। অসময়ে এসব ফসল বিক্রি করে এনায়েতপুরের চাষিরা বাড়তি অর্থ উপার্জন করে। তাদের সারা বছর কাজের নিশ্চয়তা সৃষ্টি হয়, তারা স্বাবলম্বী হয় এবং সচ্ছলতার মুখ দেখে। তারপরে তোমাদের আসতেছে 2 নাম্বার সৃজনশীল। কৃষক রফিক টেলিভিশনে ভিয়েতনামের কৃষির উপর একটি প্রতিবেদন দেখেছিলেন। প্রতিবেদনে ভিয়েতনামের কৃষিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, চাষাবাদের ধরন ও চাষিদের কার্যক্রমের চিত্র দেখানো হয়। এক পর্যায়ে উপস্থাপক বললেন, বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে। রফিক টেলিভিশনের অনুষ্ঠান থেকে ভিয়েতনামের চাষিদের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে তার এলাকায় চাষিদের সংগঠিত করেন। তো চলো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর জানি। ক, কৃষি কি? উত্তর, কৃষি একটি উৎপাদন প্রক্রিয়া এবং অর্থনৈতিক কার্যক্রমের অংশ। খ, আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাতেই ব্যাখ্যা করো। উত্তর, প্রাচীনকালে মানুষ ফল মূল আহরণ ও শিকার করার মাধ্যমে জীবন ধারণ করত। মানুষ খাবার সংগ্রহ করে দীর্ঘদিন রাখার প্রতি মনোযোগী হয়। মানুষ যখন পরিবার গঠন করে এক স্থানে দীর্ঘদিন থাকা শুরু করে, তখন থেকেই আদি কৃষির সূচনা। সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজের মাধ্যমে কৃষির সূচনা করে। গ, রফিক কিভাবে তার এলাকায় কৃষকদের সংগঠিত করেন ব্যাখ্যা করো। উত্তর, রফিক টেলিভিশনে অনুষ্ঠানের মাধ্যমে ভিয়েতনামের কৃষকদের কথা জানতে পারেন। ভিয়েতনাম বাংলাদেশের মতোই একটি ধান উৎপাদনকারী দেশ। ভিয়েতনামে কৃষি উৎপাদন এক সময় অনগ্রসর ও দুর্বল ছিল, কিন্তু কৃষক সমাজ সংগঠিত হবার মাধ্যমে ভিয়েতনামের কৃষি উৎপাদন প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। রফিক টেলিভিশনের মাধ্যমে এ তথ্যগুলো জানতে পেরে খুব অনুপ্রাণিত হয় এবং তিনি এলাকার চাষিদের সংগঠিত করার উদ্যোগ নেন। এভাবে তিনি এলাকার কৃষকদের সংগঠিত করেন। ঘ নাম্বার, বাংলাদেশের কৃষি ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি মূল্যায়ন করো। উত্তর, বাংলাদেশের কৃষি সম্পর্কে উপস্থাপক মন্তব্য করেছিলেন, বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছেন। মন্তব্যটি যথার্থ। বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশ শুধু কৃষি নির্ভর অর্থনীতির মুখাপেক্ষী হয়ে আছে। এটি একটি চক্রের মতো। এখানে স্বল্প উন্নত দেশগুলো দরিদ্র, তাই তারা কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে না। ফলে তারা উদ্ভূত উৎপাদন এমন মাত্রায় নিতে পারছে না যাতে তা শিল্প উন্নয়নের কাজে লাগানো যায়। বাংলাদেশের কৃষি নির্ভর হওয়ায় এবং উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার না করায় বাংলাদেশে এখন বিশ্বের উন্নত দেশগুলোর থেকে অনেক পিছিয়ে আছে। পরিশেষে বলা যায়, একটি দারিদ্র্যের দুষ্টচক্রে কৃষি প্রধান উন্নয়নশীল ও স্বল্প উন্নত দেশগুলোর ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি যথার্থ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।